ডিয়ার স্টুডেন্টস, এলিটে আবারও তোমাদের সবাইকে স্বাগত। এর আগে তোমাদের যে কয়েকটি ক্লাসে আলোচনা হয়েছে তা তোমরা আশা করি দেখেছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এটা তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর অন্তর্গত একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলি সম্পর্কে জানবো, যে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে যে রিয়াকশন গুলো সম্পর্কে জানবো, সেই রিয়াকশনস গুলোর কিভাবে সম্পন্ন হয়, কিভাবে রিয়াকশন গুলো বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, তো তোমার আরেকটা কথা তোমাদের বিশেষভাবে বলে রাখা প্রয়োজন যে এলিট এর আগে বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি, তোমাদের এলিট অ্যাপে সেই ক্লাসগুলো দেখতে পাবে, পাশাপাশি এলিট ইউটিউব চ্যানেলও দেখতে পাবে। তোমাদের যদি কোনো ডাউট বা আরো কোনো বিষয় থাকে তাহলে আমাদের যে এলিট টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা কমেন্ট সেকশন রয়েছে ইউটিউব বা অ্যাপসের, সেই অ্যাপসে গিয়ে তোমরা অর্গানিক কেমিস্ট্রি যেসব বিষয়গুলো সম্পর্কে তোমাদের ডাউট হবে, যেসব চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে সেই পড়ানোর পর তোমাদের যা যা মনে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। সেগুলোকে একসাথে পুরো কম্বাইন করে আমি আনসার একটা সেশন নেব, সেই সেশনে তোমাদের আনসার করে দেব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ, সেটা ইউনিট 4 এর অন্তর্গত। আমরা এবার ক্লাসটা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা অর্গানিক রিয়াকশন সম্পর্কে যখন জানবো তা মূলত যেটা হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এখানে কি কি রিয়াকশনস আমরা আমাদের সিলেবাসে আলোচনা করব, মূল ফোকাস কোনগুলোর উপর থাকবে সেগুলো আমি এবার বলছি। যেমন প্রথমত হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন, দ্রুত বিক্রিয়া যেটাকে আমরা অ্যাডিশন রিয়াকশন বলছি, বাংলায় যেটাকে দ্রুত বিক্রিয়া বলবো, এলিমিনেশন রিয়াকশন, অপনয়ন বিক্রিয়া। তারপরে রয়েছে দ্রুত অপনয়ন বিক্রিয়া, এডিশন এলিমিনেশন রিয়াকশন, এডিশন এলিমিনেশন রিয়াকশন, এই বিক্রিয়া সম্পর্কে জানবো, দ্রুত অপনয়ন বিক্রিয়া। তারপরে রয়েছে পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, সেটা কি সেটা সম্পর্কে ডিটেইলসে আমরা জানবো। এরপরে রয়েছে কনডেনসেশন রিয়াকশন, কনডেনসেশন রিয়াকশন সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা ক্লাস 12 এর বিশেষ পোর্শন রয়েছে, বিশেষ করে অ্যালডল কনডেনসেশন থেকে শুরু করে বিভিন্ন যে কনডেনসেশন রিয়াকশন রয়েছে যেগুলো আমরা মূলত কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে জানবো, সেই সব রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করব। তারপর আইসোমেরাইজেশন রিয়াকশনস, যেটাকে বলা হয় সমবায়বী বিক্রিয়া, আইসোমেরাইজেশন রিয়াকশনস বা সমবায়ব বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো। তাহলে আমরা এটাকে কয়টা ক্যাটাগরিতে, টোটাল 7টা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। তাহলে এই 7টা ক্যাটাগরির রিয়াকশন সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এই রিয়াকশন গুলো জানলে আমাদের ক্লাস 11 এর যে হাইড্রোকার্বন পার্ট রয়েছে, যেখানে অ্যালকিন, অ্যালকাইন, তাদের যে সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশনস রয়েছে, এলিমিনেশন রিয়াকশনস রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাই প্রাথমিকভাবে আমরা জানবো প্রতিস্থাপন বিক্রিয়া কি, দ্রুত বিক্রিয়া কি, অপনয়ন বিক্রিয়া কি, দ্রুত অপনয়ন বিক্রিয়া কি, পুনর্বিন্যাস বিক্রিয়া কি, কনডেনসেশন বিক্রিয়া কি, আইসোমেরাইজেশন বিক্রিয়া বা সমবায়বী বিক্রিয়া কি, এই সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা এখানে 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে যে 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে সেই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে আমরা দেখছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রথমে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলে। কি বলে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার মানে এটাকে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর এটা হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে
আমরা দেখতে পেলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশনস কে আমরা 3 টাইপসে ক্যাটাগরি করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিতীয় ভাগটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর যেটা রয়েছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। এক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে কি আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করতে পারি। মূলত অনেক বইয়ে 3টে দেওয়া থাকে, কোন কোন বই আবার শুধু 2টো নিয়ে আলোচনা করা রয়েছে। মানে 11 এর ফোকাস যেটা মূলত SN1 আর SN2 এই দুটোর উপর মূল ফোকাস থাকে। আর একটু অ্যাডভান্স লেভেলে স্টাডি করতে গেলে SNI যেটাকে ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে, যেটাকে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলে। ASNAR মিন্স অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এই 4টে হচ্ছে মূল ক্যাটাগরি প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে জানতে গেলে। তাহলে SN1 কি এটা আমরা ডিটেইলসে জানবো, SN2 কি এটা ডিটেইলসে জানবো, SNI কি এটাও ডিটেইলসে জানবো, এবং SNAR কি এটাও ডিটেইলস জানবো। তবে তারপরেও সবথেকে বেশি যে জায়গাটার উপর ফোকাস করতে হবে আমাদের সেটা হচ্ছে SN1 এবং SN2। SNI এবং SNAR এই দুটো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সিলেবাসে 11-12 এর সিলেবাসে খুব ডিটেইলসে নেই, আমি জাস্ট একটু প্রাইমারি আইডিয়া দিয়ে এখান থেকে স্কিপ করব। মূল ফোকাস থাকবে SN1 এবং SN2 এই দুটো রিঅ্যাকশনের উপর মূল ফোকাস থাকবে। তাহলে এবার আমরা SN1 এবং SN2 এর উপরে ডিটেইলসে আলোচনা করব। SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়াটাকে কি বলবো? SN1 বিক্রিয়াটাকে আমরা জানবো যে SN1 N ফর নিউক্লিওফিলিক, যেটা সাফিক্সে লেখা রয়েছে N, এই Nটাকে আমরা কি বলবো? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1, একদম উপরে যে 1টা লেখা রয়েছে সেই 1টাকে কি ইন্ডিকেট করব? সেই 1টাকে ইন্ডিকেট করব ইউনি মলিকিউলার। 1টাকে ইন্ডিকেট করব ইউনিমলিকুলার, যেটাকে বাংলায় বলা হচ্ছে এক আণবিক বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা হচ্ছে এক আণবিক, 1 স্ট্যান্ডস ফর ইউনিমলিকুলার, যেটাকে আমরা বলবো এক আণবিক। এক আণবিক কেন বলছি সেটাও আমরা পরবর্তীতে জানবো। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এর মূল ক্রাইটেরিয়া গুলো কি কি, বিক্রিয়া যখন SN1 বিক্রিয়া সম্পন্ন হয় তখন কি কি ঘটে তার মধ্যে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে একটা কথা রয়েছে যে নিউক্লিওফিলিক, এই কথাটা আমাদের এই 4টে বিষয় জানার আগে এটা জানার দরকার রয়েছে। নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসের প্রতি ফিলস বা অ্যাট্রাকশন বা লাভ। তাহলে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিওফিলিক মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন, সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন। আমি এখানে একটা জিনিস একটু আগে তোমাদের ক্লিয়ার করি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে যে A এবং B এটা একটা সাবস্ট্রেট, তার সাথে C যে অন্য একটা কোনো এটা সাবস্ট্রেট বা এটা কোনো রিয়েজেন্ট রয়েছে, সাবস্ট্রেট, ঠিক আছে। এটা একটা সাবস্ট্রেট, C যে কোনো একটা রিয়েজেন্ট, ঠিক আছে, রিয়েজেন্ট। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে বিকারক, ঠিক আছে, এটা বিকারক। এবার বিকারক ইলেকট্রোফাইল হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে। তাহলে আমরা যেহেতু এখানে নিউক্লিওফিলিক, তাহলে এটা কি? প্রতিস্থাপন বিক্রিয়ার মূল শর্ত হচ্ছে যে সাবস্ট্রেট থেকে কোনো একটা গ্রুপের রিমুভাল হবে। তাহলে কোনো একটা গ্রুপের যদি রিমুভাল হয়, তাহলে এখান থেকে সাপোজ বি কে রিমুভ করলাম, এ আর সি হলো, তাহলে বি বাইরে বেরিয়ে গেল। তাহলে এই যে বি রিপ্লেস হয়ে সি এলো, এটাকে সাবস্টিটিউট মানে কি? কোনো একটা জায়গায় কোনো একটা পদার্থ আগে থেকে রিয়েজেন্টের সাথে কোনো একটা গ্রুপ বা কোনো একটা অ্যাটমস যুক্ত ছিল, সেই অ্যাটমসটা কি হবে? রিপ্লেসড হবে। রিপ্লেসড হওয়ার পর রিয়েজেন্ট থেকে কোনো নিউক্লিওফাইল বা কোনো অ্যাটম আবার এসে কোথায় হবে? যেটা বি রিপ্লেস হচ্ছে সেখানে গিয়ে সাবস্টিটিউট হবে, প্রতিস্থাপিত হয়ে গিয়ে বসবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে মূলত সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে একটা রিমুভাল হয় সাবস্ট্রেট থেকে বা বিকারক পদার্থ থেকে, যে কোনো অ্যাটম বা কোনো গ্রুপের রিমুভাল হয়, আর রিয়েজেন্ট থেকে কোনো অ্যাটম বা কোনো গ্রুপ এসে কি হয়?
যেটা রিমুভাল হচ্ছে সেই জায়গা বা সেই স্পেসটাকে দখল করে, সেইটাই হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এর কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, মেইন যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করো। প্রথম বৈশিষ্ট্যটা কি? এসএনন বিক্রিয়া দুটো ধাপে সম্পন্ন হয়। কটা ধাপে সম্পন্ন হয়? ইটস এ টু স্টেপ প্রসেস। এটা হচ্ছে টু স্টেপ প্রসেস। টু স্টেপ প্রসেস, এটা দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে লিভিং গ্রুপ অপসারিত হয় এবং স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্স একটা লাইন, যে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে প্রথম ধাপে লিভিং গ্রুপ অপসারিত হয়। লিভিং গ্রুপটা কি সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। এবং স্থায়ী কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন কি সেগুলো আমরা আলোচনা করছি। কার্বনের উপর পজিটিভ চার্জ থাকবে সবসময়, কার্বনের উপর সবসময় কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে, ওটাকে আমরা কি বলবো? কার্বোক্যাটায়ন বলবো। এবার প্রথম ধাপকেই হার নির্ণায়ক ধাপ বা আরডিএস বলা। আরডিএস এর পুরো ফুল ফর্ম হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, ঠিক আছে। দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। এখানে কিছু আমরা রিয়েজেন্ট ইউজ করব, যেগুলোর সোর্স মূলত নিউক্লিওফাইল হবে। সেই নিউক্লিওফাইলটা কি হবে? যে কার্বোক্যাটায়নের যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার থাকবে বা ইলেকট্রন ঘাটতি থাকবে, সেখানে গিয়ে সেই নিউক্লিয়াসকে কি করবে? গিয়ে একটা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে। তাহলে এই যে রিয়াকশন, এই রিয়াকশনের মূল মোটোটা কি? রিয়াকশনের মূল মোটোটা হচ্ছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, বা রিয়াকশনে যে নিউক্লিওফাইলটা জেনারেট করবে, সেই নিউক্লিওফাইলটা এমন একজনের সাথে বিক্রিয়া করবে যে কিনা ইলেকট্রন ঘাটতিতে থাকবে। ইলেকট্রন ঘাটতিতে থাকবে। তাহলে আমরা এর আগেই পড়েছি যেহেতু এসএন1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন অ্যাজ এ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তার মানে কি? সে সবসময় ইলেকট্রন ঘাটতিতে থাকবে। তাহলে ইলেকট্রন ঘাটতিতে থাকলে কি হবে? সে অলওয়েজ নিউক্লিওফাইল প্রিফার করবে বা নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করবে। এটাই হচ্ছে এই যে রিয়াকশন বা এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার মূল কি মোটো, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি, যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট মূলক বা গ্রুপ যাই বলি না কেন, সেক্ষেত্রে আমরা কি করব? যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা তৈরি হবে, সেই নিউক্লিওফাইলটা কি হবে? সেই কার্বোক্যাটায়নে গিয়ে অ্যাটাক করবে বা কার্বোক্যাটায়নের সাথে রিঅ্যাকশনস করবে, দিয়ে কি হবে? একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এই চারটে বিষয়, তা এই চারটে বিষয় আমরা ভালো করে দেখে নেব। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথম ধাপে কি বলা হয়েছে? যে প্রথম ধাপে বলা হয়েছে যে লিভিং গ্রুপের অপসারণ। আমরা একটু আরেকবার স্লাইডটা ফলো করলে বুঝতে পারবো। এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে লিভিং গ্রুপ অপসারিত হয় এবং স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে আমরা কি করব? আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অ্যালকিল হ্যালাইড, যে কোনো অ্যালকিল হ্যালাইড নিচ্ছি। অ্যালকিল হ্যালাইডটা কি নেব? সাপোজ এখানে R1 C, এটা R2, এটা R3। R1 R2 R3 বিভিন্ন গ্রুপ হতে পারে। এখানে আমি একটা লিভিং গ্রুপ নিলাম L, ঠিক আছে। L যে কোনো লিভিং গ্রুপ হতে পারে। Lটাকে আমরা মূলত ICl Br OCH3 এই ধরনের গ্রুপগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো মূলত ফোকাস থাকবে ICl Br, এ কটার উপর মূলত ফোকাস থাকবে। তাহলে প্রথম ধাপে লিভিং গ্রুপ অপসারিত হয়। তাহলে লিভিং গ্রুপের একটা নেচার হচ্ছে কি? লিভিং গ্রুপ বন্ডের যে ইলেকট্রন, সেই সমস্ত ইলেকট্রন নিয়ে অপসারিত হবে। তাহলে বন্ডের ইলেকট্রনটা নিয়ে যদি অপসারিত হয়, তাহলে কি হবে? বন্ডের এই ইলেকট্রনটাকে নিয়ে যদি অপসারিত হয়, তাহলে এটা সমস্ত ইলেকট্রন নিয়ে অপসারিত হলো। তাহলে লিভিং গ্রুপটা অপসারিত হয়ে গেল, L মাইনাস, যে L মাইনাস অপসারণ হলো। তাহলে লিভিং গ্রুপটা অপসারণ হয়ে যাওয়ার পরে এখানে কি তৈরি হচ্ছে? এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, R2, এটা হচ্ছে R3। তাহলে এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ, এটাকে পজিটিভ চার্জ বিয়ারিং একটা কার্বোক্যাটায়ন বলে, ঠিক আছে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে? এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট। এটাকে কি বলবো আমরা? বা বাংলায় যেটাকে বলি আমরা অন্তর্বর্তী পদার্থ। অন্তর্বর্তী পদার্থ, বাংলায় গেল অন্তর্বর্তী পদার্থ। তাহলে এই যে ইন্টারমিডিয়েট বা কার্বোক্যাটায়নটা তৈরি হলো,
সেই কার্বোক্যাটায়নটা পরবর্তী সেকেন্ড ধাপে কি হবে, সেকেন্ড ধাপে আমরা যে কার্বোক্যাটায়নটা লিখবো R1 C R2 এবং R3, একটা নিউক্লিওফাইল থাকবে। নিউক্লিওফাইলকে NU মাইনাস লিখছি, এইটা গিয়ে এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করলো। ঠিক আছে, এই কার্বোক্যাটায়নে অ্যাটাক হওয়ার পর কি হচ্ছে, R1 N C R2 R3, এটা হচ্ছে NU। এই ছিল ওভারঅল রিঅ্যাকশনস মেকানিজমটা। এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, যেটা আমরা এইখানটায় কি হচ্ছে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, কার্বন সেন্টার, সেখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে। নিউক্লিওফাইলের কাজ কি, অলওয়েজ ইলেকট্রন ডোনেট করা। তাহলে ইলেকট্রন ডোনেট করে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। এই যে নিউলি কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করলো, নিউক্লিওফাইলের সাথে কার্বনের যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করলো, এটা হচ্ছে নিউ প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট বলতে পারি আমরা। এটাকে কি বলতে পারি, এন্ড প্রোডাক্ট বলতে পারি। তাহলে আমরা দেখলাম যে প্রথম ধাপে লিভিং গ্রুপ অপসারিত হবে। তাহলে এখানে আমরা আরেকটা রিঅ্যাকশনস যদি নিয়ে দেখে তাহলে বুঝতে পারবে, একটা এক্সাম্পল নিয়ে দেখালে বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পলটা কি, আমি একটা অ্যালকিল হাইড্রাইড নিচ্ছি, CH3 C CH3 CH3। আমরা এখানে নিলাম Br ব্রোমিন, এটা জলীয় KOH এর সাথে রিঅ্যাকশনস করাবো, জলীয় KOH। অ্যাজ এ প্রোডাক্ট কি তৈরি হবে, প্রোডাক্ট সিম্পলি তোমাদের যদি এভাবে কোশ্চেন দেয় যে এরকম একটা টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড দেওয়া রয়েছে, টারসিয়ারি বিউটাইল ব্রোমাইডের সাথে জলীয় KOH বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিঅ্যাকশনস করা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট দিয়ে, তো সেক্ষেত্রে প্রোডাক্টটা হবে CH3 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 OH, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এখন এটা রিঅ্যাকশন মেকানিজমটা কি রকম, রিঅ্যাকশন মেকানিজমটা সেম অ্যাজ বিফোর, এর আগের মতোই কি রকম। আমরা যদি এর মেকানিজমটা নিয়ে আলোচনা করি তাহলে মেকানিজমটা নিয়ে দেখতে পাবো যে CH3, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে কি হচ্ছে, লিভিং গ্রুপের অপসারণ হবে। এখানে লিভিং গ্রুপ হচ্ছে ব্রোমিন, ব্রোমিন লিভিং গ্রুপ বেরিয়ে গেল। লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর এটা কি হয়ে যাবে, অ্যাজ এ Br মাইনাস বেরোবে, যেহেতু লিভিং গ্রুপ হিসাবে বেরোবে তাহলে অ্যাজ এ Br মাইনাস বেরোবে। তাহলে এখানে কি হচ্ছে, কার্বোক্যাটায়নের জেনারেট হচ্ছে C, এখানে একটা প্লাস চার্জ হলো কার্বোক্যাটায়ন। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপে হচ্ছে নিউক্লিওফাইলের অ্যাটাক। তাহলে এখানে নিউক্লিওফাইল কি হবে, আমরা এটাকে যদি ভেঙে দিই KOH, তাহলে এখানে হচ্ছে K প্লাস প্লাস OH মাইনাস। তাহলে OH মাইনাস কি হিসেবে কাজ করবে, OH মাইনাস অ্যাজ এ নিউক্লিও, প্লাস কখনোই নিউক্লিওফাইল নয়, এটা তো পটাশিয়াম প্লাস, এটাকে ইলেকট্রোফাইলও বলা যাবে না। ঠিক আছে, তাহলে OH মাইনাস এটা কি হবে, নিউক্লিওফাইল, OH মাইনাসটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল, এখানে OH মাইনাস রয়েছে। এবার আমার ইন্টারমিডিয়েট হিসাবে কি তৈরি হচ্ছে, টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, তার মানে CH3 কার্বোক্যাটায়ন, এখানে OH মাইনাস রয়েছে, OH মাইনাসটা এই কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করলো, কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে কি তৈরি করলো, CH3 OH। এটাকে কি বলবো, এই ফার্স্ট স্টেপে যে ব্রোমিনের অপসারণ হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এটা হচ্ছে RDS, রেট ডিটারমিনিং স্টেপ বা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। তাহলে এটাকে আমরা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বলছি। তাহলে এই ছিল SN1 বিক্রিয়ার মেকানিস্টিক ওয়ে বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল এইভাবে হয়। তাহলে এটা হচ্ছে প্রাইমারি একটা রিঅ্যাকশন মেকানিজম
এই মেকানিজম ফলো করে বিক্রিয়াটা সম্পন্ন হয়। এই মেকানিজম যদি ঠিকভাবে জানা থাকে তাহলে SN1 রিলেটেড যে কোনো প্রবলেম আমরা কি সঠিকভাবে সমাধান করতে পারবো। এরপর আমরা কি জানবো, এরপর যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে আমাদের এটা একটু প্রথমে আলোচনা করতে হবে। এই হচ্ছে বিক্রিয়া। আমরা প্রথমে কি নিয়েছি, একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, সে যে কোনো অ্যালকিল হ্যালাইড হোক। আচ্ছা, এখানে যে অ্যালকিল হ্যালাইডটা নেব সেটা কি, সেটা হচ্ছে CR1 R2 R3, এখানে একটা লিভিং গ্রুপ থাকবে, তার সাথে একটা নিউক্লিওফাইল থাকবে। এরা কি করবে, পরস্পরের সাথে রিঅ্যাকশন করে একটা হায়ার এনার্জি এক্সট্রেট, যেটাকে আমরা বলবো ডেল ই ড্যাগার, এই জায়গাটা। তারপর কি হচ্ছে, যখন লিভিং গ্রুপ থেকে এই যে কার্বন এবং লিভিং গ্রুপ, এই কার্বন আর লিভিং গ্রুপের বন্ডটা কি করবে, লিভিং গ্রুপ যখন কার্বন এবং লিভিং গ্রুপ তার নিজেদের মধ্যেকার বন্ডটাকে বিভাজিত হবে, ডিসোসিয়েট হবে, তখন কি হবে, একটা হায়ার এনার্জি স্টেটে যাবে। হায়ার এনার্জি স্টেটে যাওয়ার পর কি হবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তারপর কার্বোক্যাটায়নটা কি হবে, আস্তে আস্তে এই জায়গাটাতে আমাদের মল করবে। তাহলে এই কার্বোক্যাটায়নটা এখানে কি তৈরি হবে, R1 CR2, এটা হচ্ছে R3, এই কার্বোক্যাটায়নটা। এই স্টেপে কি হবে, এই স্টেপে তখন কি হবে, কার্বোক্যাটায়নের সাথে সেকেন্ড স্টেপ, পরবর্তী স্টেপে যেটা হবে, নিউক্লিওফাইল তৈরি হয়, আমার এই প্রোডাক্টটা তৈরি হবে R1 CR2 এবং R3 দিয়ে NU। তাহলে এটা হচ্ছে পুরো রিঅ্যাকশন কোঅর্ডিনেট ভার্সেস এনার্জি, যে এটাকে কি বলো, ফ্রি এনার্জি, মুক্ত এনার্জি, সেই মুক্ত এনার্জির যে ডায়াগ্রাম, যেটাকে বলছি আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামে কি হয়, একটা অ্যালকিল হ্যালাইড তার সাথে একটা নিউক্লিওফাইল পরস্পর রিঅ্যাকশন করবে, একটা হায়ার এনার্জি স্টেটে যাবে, হায়ার এনার্জি স্টেটে যাওয়ার পর একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করবে, যে অস্থায়ী কার্বোক্যাটায়নটা কি কোন একটা নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করে একটা স্টেবল, এইটাই হচ্ছে ওর স্টেবল পজিশন। এই স্টেবল পজিশনে এসে কি হবে, একটা বিক্রিয়াজাত পদার্থ বা এন্ড প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এটাই ছিল রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তাহলে এইখানটায় কি হচ্ছে, যখন কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তখন তার এনার্জি কিছুটা কি হচ্ছে, লো হচ্ছে। তারপর সে যখন আবার নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করতে যাবে ক্রমশ, তখন তার এনার্জিটা কি হচ্ছে, আবার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে যখন নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, তখন অ্যাজ এন্ড প্রোডাক্ট, সেই স্টেবল প্রোডাক্ট হিসেবে তার এনার্জি রিলিজ করছে, এবং তখন কোঅর্ডিনেটটা কি হচ্ছে, নিচে নেমে আসছে। দিয়ে তখন কি হচ্ছে, নিউক্লিওফাইল তৈরি, নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ড হয়ে একটা এন্ড প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই ছিল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হারটা, SN1 বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা আমাদের জানতে হবে। আমরা দেখতে পেলাম যে SN1 বিক্রিয়ার হার, এখানে SN1 বলা হয়েছে, রিঅ্যাকশনে আমরা আগেই দেখতে পেয়েছি যে SN1। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে একানবিক বিক্রিয়া বা ইউনিমলিকুলার রিঅ্যাকশন, শুধুমাত্র একটা পদার্থের উপরে ডিপেন্ড করে। কোন সেই পদার্থটা কি, সেই পদার্থটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ বা অ্যালকিল হ্যালাইডের উপর ডিপেন্ড করে। তাহলে যদি আমার এটা রেট অফ রিঅ্যাকশন লিখতে বলে, তাহলে SN1 বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু কি হবে, অ্যালকিল হ্যালাইড। তাহলে অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে। তাহলে অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্ব বাড়লে রেট অফ রিঅ্যাকশন বাড়বে, বা অ্যালকিল হ্যালাইডের যদি স্থায়িত্ব বাড়ে তাহলে রেট অফ রিঅ্যাকশন বাড়বে। এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে। নিউক্লিওফাইল এর গাঢ়ত্বের উপর SN1 বিক্রিয়ার হার নির্ভর করে না। তাহলে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর কি হচ্ছে, SN1 বিক্রিয়ার হার কখনোই নির্ভর করে, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, SN1 বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করবে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে।
ঠিক আছে। এটাকে অনেক সময় আমরা যে রেট অফ রিয়াকশনটা দেখছি এখানটায়, রেট অফ রিয়াকশনটাকে অনেক সময় এভাবে লিখে আর কে যদি কোনো পরীক্ষা হলে বা পরীক্ষা হলে তোমাদের অনেক সময় তোমরা এভাবে লিখতে পারো যে রেট অফ রিয়াকশন কে CH3 CCl, অনেক সময় এভাবে লিখতে পারো। যদি অ্যালকিল হ্যালাইড টারসিয়ারি হয় তাহলে তোমরা এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার অনেক রিয়াকশন দিয়ে দেওয়ার পর তোমাকে হয়তো সেটা দেখতে হবে যে সেই রিয়াকশনটা SN1 রিয়াকশনস না আদার্স কোনো রিয়াকশনস। যদি SN1 রিয়াকশনস হয় তাহলে SN1 রিয়াকশনে অ্যালকিল হ্যালাইডটা কি ইউজ করেছে বা কি ব্যবহার করা হয়েছে সেটার উপর তোমাকে এইভাবে রেট অফ রিয়াকশনটা তখন লিখতে হবে, ঠিক আছে। এইগুলো যাতে তোমাদের মাথায় থাকে। তাহলে এই হচ্ছে রেট অফ রিয়াকশন। এখন আমাকে যদি একটা রিয়াকশন দিয়ে বলে যে এই রিয়াকশনটা দিয়ে দেওয়া হয়েছে CH3 CCl অ্যাকুয়াস KOH জলীয় KOH দিয়ে এখানে প্রোডাক্ট হয়েছে CH3OH, এই প্রোডাক্টটা হয়েছে। দিয়ে এটা রেট অফ রিয়াকশন লিখতে বললো আমাকে, বা সঠিক রেট অফ রিয়াকশন কি, MCQ দিল যে সঠিক রেট অফ রিয়াকশন কি। তাহলে এটা সঠিক রেট অফ রিয়াকশন কি হবে? সঠিক রেট অফ রিয়াকশন হবে রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু কে সমান কি বিক্রিয়ক পদার্থের গাঢ়তার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, তাহলে এটা আমরাকে এভাবে লিখতে পারি না কি CH3 3CCl, এটা আমরা এভাবে লিখতে পারি। যেহেতু এটা শুধুমাত্র একটি মাত্র পদার্থের উপর নির্ভর করে, সেই একটি মাত্র পদার্থ কি বিক্রিয়ক পদার্থ বা সাবস্ট্রেটের গাঢ়তার উপর নির্ভর করে, ওই কারণে এটাকে SN1 বা ইউনিমলিকুলার রিয়াকশনস বলে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 রিয়াকশনস, ঠিক আছে। স্টিরিওকেমিস্ট্রি অফ SN1 বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিয়াকশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা বা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা দেখলাম যে SN1 বিক্রিয়ায় কি তৈরি হয়? SN1 বিক্রিয়ায় তৈরি হয় একটা কার্বোক্যাটায়ন, তাহলে ওর সাথে একটা লিভিং গ্রুপ যুক্ত থাকবে, লিভিং গ্রুপটা অপসারণ হবে, অপসারণ হওয়ার পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার এখানে যখন আমরা স্টিরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব বা ত্রিমাত্রিক রসায়ন নিয়ে আলোচনা করব, তখন যে কাইরাল সেন্টার মানে কি একটা কার্বনকে ঘিরে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে, একটা কার্বনকে ঘিরে কি থাকবে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে। তাহলে চারটে ডিফারেন্ট গ্রুপ ইনক্লুডিং লিভিং গ্রুপকে সাথে নিয়ে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে, ঠিক আছে। তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। এখানে একটা লিভিং গ্রুপ ফিনাইল, এটা C2H5, এখানে হচ্ছে CH3। এখানে কি হচ্ছে, এখানে লিভিং গ্রুপটা আমরা সবাই জানি অপসারণ হবে, তাহলে লিভিং গ্রুপটা অপসারণ হলে কি হবে L- হিসাবে বেরিয়ে যাবে, তাহলে এখানে কি হবে একটা কার্বোক্যাটায়নের জেনারেশন হবে। তাহলে কার্বোক্যাটায়নের জেনারেশন হবে, সেই কার্বোক্যাটায়নটা কি হবে এখানে হচ্ছে CH3, তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। তাহলে কার্বোক্যাটায়ন মানে কি, কার্বনের টোটাল 6টা ইলেকট্রন, একটা লোভ ফাঁকা রয়েছে পি এর, তাহলে পি এর যে লোভটা ফাঁকা রয়েছে সেই লোভটা কিরকম হবে, পি এর যে লোভটা ফাঁকা রয়েছে এটা একটা ভ্যাকান্ট লোভ। পি কার্বনের যে পি কক্ষক সেটা কি একটা ফাঁকা পি কক্ষক রয়েছে, সেই পি কক্ষকটা কি ফাঁকা ভ্যাকান্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফটার লিভিং গ্রুপ কার্বন অপসারণ হওয়ার পর এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে সেই কার্বোক্যাটায়নটার হাইব্রিডাইজেশনটা কি হবে, হাইব্রিডাইজেশনটা এখানে কটা বন্ড রয়েছে, 3টে বন্ড রয়েছে, তাহলে 3টে বন্ড থাকার জন্য হাইব্রিডাইজেশনটা হবে sp2, কি হবে হাইব্রিডাইজেশন
sp2 হবে হাইব্রিডাইজেশন, এটার সংকরণ বা হাইব্রিডাইজেশন হলো sp2। এবার এখানে দুটো লোব রয়েছে, দুটো লোব থাকার ফলে কি হবে যে ইনকামিং নিউক্লিওফাইল, যেহেতু এটা একটা জলীয় KOH এর সাথে বিক্রিয়া করাচ্ছি বা পোলার ফোটিক সলভেন্ট থাকবে এতে, তাহলে পোলার ফোটিক যদি সলভেন্ট থাকে তাহলে এখানে জলীয় KOH যে নিউক্লিওফাইলটা তৈরি হবে বা পোলার ফোটিক সলভেন্টের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা তৈরি হবে, সেই নিউক্লিওফাইলটা কি দুদিক থেকে আমার অপশনস রয়েছে আক্রমণ করা। তাহলে নিউক্লিওফাইলটা যদি ফ্রন্ট সাইড অ্যাটাক করে তাহলে আমরা প্রোডাক্ট পাবো, নিউক্লিওফাইলটা যদি ব্যাক সাইড অ্যাটাক করে তাহলে আমরা প্রোডাক্ট পাবো। তাহলে আলটিমেট প্রোডাক্ট আমরা কি পাচ্ছি যে রিটেনশন অফ কনফিগারেশন পেতে পারি বা ইনভার্সন অফ কনফিগারেশন, দু ধরনেরই পেতে পারি। অ্যাকচুয়ালি এটা পাবো আমরা রেসিমাইজেশন প্রোডাক্ট পাবো। কি পাবো? রেসিমিক মিক্সচার অফ প্রোডাক্টস পাবো। ঠিক আছে, তাহলে রেসিমিক মিক্সচার অফ প্রোডাক্টটা কি হবে? যদি নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক হয় তাহলে আমার একটা প্রোডাক্ট হবে CH3 C2H5 PH, এদিকে নিউক্লিওফাইলটা যুক্ত হলো। ঠিক আছে, এটার মাইনাস লেখার দরকার নেই। নিউক্লিওফাইল প্লাস কি হবে? CH3, এটা হচ্ছে C2H5 PH নিউক্লিওফাইল। তাহলে এই দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা প্লাস। তাহলে এটা কি হচ্ছে? পুরো এইটাকে আমরা বলবো রেসিমাইজেশন অফ দ্য প্রোডাক্ট বা রেসিমিক মিক্সচার। এটাকে রেসিমিক মিক্সচার বলবো, বাংলায় লিখছি রেসিমিক মিশ্রণ। এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, যেহেতু চারটে ডিফারেন্ট গ্রুপ রয়েছে, চারটে আলাদা আলাদা গ্রুপ রয়েছে, তাই এটা কি হচ্ছে? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ যেটা হচ্ছে আলোক সক্রিয় একটা যৌগ। আলোক সক্রিয় একটা যৌগ। তারপরে এটা আলোক সক্রিয় একটা যৌগ হলো, আলোক সক্রিয় একটা যৌগের সাথে যদি আমরা রিঅ্যাকশনস করি তাহলে রিঅ্যাকশন করার পর যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নের কি হবে? দুটো ডিফারেন্ট লোব, যে লোবটা থাকবে পি কক্ষকের যে লোবটা, সেটা দুদিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারবে, তাই একটা রেসিমিক মিক্সচার তৈরি হবে। সেই রেসিমিক মিক্সচারটা কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ একটা কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, বা আলোক নিষ্ক্রিয় একটা যৌগ তৈরি হবে। তাহলে স্টিরিওকেমিস্ট্রি অফ S7 অন রিঅ্যাকশন থেকে আমরা কি জানতে পারলাম? যে অপটিক্যালি অ্যাক্টিভ একটা কম্পাউন্ড যার চারটে ডিফারেন্ট গ্রুপ যদি কোনো কার্বন সেন্টারে যুক্ত থাকে, যেটা অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয় একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডকে যদি আমরা SN1 রিঅ্যাকশন করে তাহলে লিভিং গ্রুপ অপসারণ হওয়ার ফলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেই কার্বোক্যাটায়নটার যে ভ্যাকেন্ট লোব থাকে পি অরবিটাল, সেই পি অরবিটালের নিউক্লিওফাইলটা বোথ সাইড দুদিক থেকে আক্রমণ করলে একটা যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা একটা রেসিমাইজেশন প্রোডাক্ট তৈরি হবে, রেসিমিক মিক্সচার তৈরি হবে। তাহলে SN1 বিক্রিয়ায় কি রেসিমাইজেশন পসিবল, এটা আমরা এখান থেকে জানতে পারলাম। ঠিক আছে, তাহলে এই ছিল SN1 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য রিঅ্যাকশনস। এখানে তোমাদের আরেকটা বিষয় খুব ভালোভাবে বলে রাখা দরকার। দেখো এখানে নিউক্লিওফাইলটা ব্যাক সাইড হয়েছে, তার মানে এটাকে কি বলবো? এটাকে ইনভার্সন বলবো। ইনভার্সন, ইনভার্সন। এটাকে কি বলবো? রিটেনশন। এটাকে রিটেনশন প্রোডাক্ট বলবো, এটাকে ইনভার্সন প্রোডাক্ট বলবো। যেটা যে দিক থেকে লিভিং গ্রুপ অপসারণ হয়েছে সেই দিক থেকে যদি নিউক্লিওফাইল অ্যাটাক হয়, তার নিউক্লিওফাইল যুক্ত হয়, তাহলে সেটাকে বলবো রিটেনশন অফ কনফিগারেশন। আর নিউক্লিওফাইল যেদিক থেকে লিভিং গ্রুপ যেদিক থেকে অপসারিত হয়েছে তার বিপরীত দিক থেকে যদি নিউক্লিওফাইল যুক্ত হয় তাহলে সেটাকে ইনভার্সন অফ কনফিগারেশন বলবো। ঠিক আছে, আমরা এইটা জানলাম। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SN1 বিক্রিয়ায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ। তাহলে SN1 বিক্রিয়ায় কি কি বিষয় যুক্ত থাকতে পারে বা অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেগুলোকে কি হবে রেট অফ রিঅ্যাকশনস SN1 বিক্রিয়ার প্রভাবিত করতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এক এক করে।
তাহলে প্রথম যেটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট বা বিক্রিয়ক সম্পর্কে আলোচনা করব। বিক্রিয়ক কিভাবে এসএনন বিক্রিয়াকে প্রভাবিত করে। দেন আলোচনা করব সলভেন্ট বা দ্রাবক, দ্রাবক এসএনন বিক্রিয়াকে, সলভেন্ট। তারপর হচ্ছে 3 লিভিং গ্রুপের প্রকৃতি, লিভিং গ্রুপের প্রকৃতি। 4 হচ্ছে এবার আলোচনা করব সলভেন্ট লিভিং গ্রুপের প্রকৃতি এবং নিউক্লিওফাইল এর গাঢ়ত্ব, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে এই যে 4টা বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সাবস্ট্রেট কিভাবে এসএনন বিক্রিয়া রেট অফ রিঅ্যাকশনকে প্রভাব বিস্তার করে, সলভেন্টের রোল কি থাকে সেইখানে, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ একটা ইম্পর্টেন্ট রোল বা ক্রুশিয়াল রোল প্লে করে, সেটার বিষয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি নিউক্লিওফাইলের গাঢ়ত্ব, সেই নিউক্লিওফাইলের গাঢ়ত্ব কোন রকম প্রভাব বিস্তার করে কিনা সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি। সাবস্ট্রেটের প্রকৃতি বা নেচার অফ সাবস্ট্রেট। এখানে সাবস্ট্রেট হিসেবে আমরা কি ব্যবহার করি? অ্যালকিল হ্যালাইড ব্যবহার করি। এবার অ্যালকিল হ্যালাইডটার ফলে অ্যালকিল হ্যালাইডে যে লিভিং গ্রুপটা থাকে, সেই লিভিং গ্রুপটা, যে হ্যালাইড লিভিং গ্রুপটা থাকে, সেই লিভিং গ্রুপটা যদি অপসারিত হয়ে যায়, তাহলে অপসারিত হয়ে যাওয়ার পরে কি তৈরি হয়? একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেই কার্বোক্যাটায়নটার স্থায়িত্ব যত বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত ফাস্ট হবে, এটা আমাদের সবার জানা। তাহলে এর আগে আমরা পড়েছি যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি। এখানে তোমরা এটা লিখতে পারো, সাবস্ট্রেটের প্রকৃতিতে হ্যালোজেন অপসারিত হওয়ার ফলে যে, এখানে হ্যালোজেন না লিখে লিভিং গ্রুপ অপসারিত হওয়ার ফলে, এই ভাষাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। লিভিং গ্রুপ অপসারিত হওয়ার ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটি যত বেশি স্থায়ী হবে, SN1 বিক্রিয়ার হার তত বেশি হবে। ঠিক আছে, তাহলে SN1 বিক্রিয়ার হার তত বেশি হবে। এখন আমাদের দেখতে হবে যে এটা একটা কার্বোক্যাটায়ন, লিভিং গ্রুপ অপসারিত হওয়ার ফলে। আচ্ছা, আমি আর একটু ডিটেলসে বলে দিই। এখান থেকে ক্লোরিন লিভিং গ্রুপ অপসারিত হলো, তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা কি? CH3C+। এখান থেকে Cl, এখান থেকে যে লিভিং গ্রুপটা অপসারিত হলো এখান থেকে যে লিভিং গ্রুপটা অপসারিত হলো, তার ফলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা কি? এটা একটা। আরেকটা হচ্ছে CH3CH2Cl, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে গেলে কি হচ্ছে? CH3CH2 প্লাস, আর একটা মিথাইল রয়েছে CH3Cl। এই লিভিং গ্রুপটা অপসারিত হয়ে যাচ্ছে, তাহলে লিভিং গ্রুপ অপসারিত হলে এখানে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই কার্বোক্যাটায়নটাকে আমরা নাম্বার 1 দিব, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমরা এখানে নাম্বারিং করেছি যে কার্বোক্যাটায়নগুলোকে 1, 2, 3, 4। এগুলো কিভাবে উৎপন্ন হলো সেগুলো আমরা দেখলাম। এবার এটার স্টেবিলিটি বা স্থায়িত্ব নির্ণয় করার ক্ষেত্রে যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল বা কোন কার্বোক্যাটায়নটা কম স্টেবল, সেটা আমরা এর আগের একটা ক্লাসে দেখেছি। ঠিক আছে,
তো আগের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, নাম্বার অফ মিথাইল গ্রুপ যত বেশি হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বাড়বে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে সবথেকে লেস স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে এটা। তাহলে স্টেবিলিটি অর্ডারটা কি হবে? স্টেবিলিটি অর্ডারটা হবে 1 greater than 2 greater than 3 greater than 4। তাহলে একটা আমি এটা একটু বিস্তারিত বললে বুঝতে পারবে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, CH3 C CH3H। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, CH3 CH2 প্লাস। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে CH3 প্লাস, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এখানে কি রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আই ইফেক্ট রয়েছে। তাহলে ইলেকট্রনিক ইফেক্টস এর যত ইন্টেন্সিটি বাড়বে, বা ওটাকে কি বলবো, ইলেকট্রনিক ইফেক্টস এর পরিমাণ যত বাড়বে সেটাকে এই পজিটিভ চার্জটাকে ইন্টেন্সিফাই করবে, ফলে কি এটাকে স্টেবিলিটিটা বাড়বে, স্থায়িত্বটা বাড়বে। তাহলে নাম্বার অফ মিথাইল গ্রুপ যত বাড়বে, হাইপার কনজুগেশন ইফেক্ট বা আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বাড়বে, তত কি হবে? কার্বোক্যাটায়নটা স্টেবল হবে। তাহলে এখানে 9 আলফা এইচ রয়েছে, 9 আলফা এইচ, এখানে হচ্ছে 6 আলফা এইচ, এখানে রয়েছে অনলি 3 আলফা এইচ, 3টে আলফা এইচ, আর এখানে কোনো নো আলফা এইচ, এখানে কোনো আলফা এইচ নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ আলফা এইচ যত বাড়বে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তত বাড়বে, আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়লে কি হবে? SN1 বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন তত বাড়বে। এখানে আরো কয়েকটা বিষয় খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন তোমাদের, যে আরো যেসব কার্বোক্যাটায়ন গুলো রয়েছে, যেমন বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তারপর অ্যালাইল কার্বোক্যাটায়ন, টারসিয়ারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এবং মিথাইল কার্বোক্যাটায়ন প্রাইমারি। কার্বোক্যাটায়ন। তাহলে এদের স্টেবিলিটিটা কিভাবে আমরা মেজার করব? বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে? CH2 ডাবল বন্ড CH CH2 প্লাস। টারসিয়ারির ক্ষেত্রে সেকেন্ডারির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে CH3 CH2 প্লাস। তাহলে এই যে কার্বোক্যাটায়ন গুলো, এগুলো স্টেবিলিটিটা আমরা কি করে দেবো? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই 5টা কার্বোক্যাটায়নের যদি স্থায়িত্ব আমাদের জানতে হয়, তাহলে এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে, এটাও রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে। এটা কি শুধুমাত্র প্লাস আই ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্ট, যেটা আগে দেখালাম, এই তিনটের কি কি ইফেক্ট কাজ করে সেটা আমি লিখে দিয়েছি। ওই কারণে এরা 3 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এই তিনটার মধ্যে সমস্যা না। এখন এই দুটো আর এই 3 ডিগ্রির মধ্যে কে বেশি স্টেবল সেটা আলোচনা করতে হবে। তাহলে সব থেকে বেশি স্টেবল হবে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। কোন কার্বোক্যাটায়নটা? বেনজাইলিক কার্বোক্যাটায়ন। 1 এর পর হবে 3, 3 এর পর হবে 2। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে কি বললাম? স্টেবিলিটিটা হবে স্টেবিলিটিটা হবে 1, তারপর 3, তারপর 2, তারপর 4, তারপরে 5। যদি স্টেবিলিটি জানতে চাই তাহলে এই স্টেবিলিটিটা লিখবে তোমরা। এবার বেনজাইল আর অ্যালাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কেন বেশি হয় সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু এইখানে শুধু স্টেবিলিটির এই যে এই অর্ডারটা যদি দেয়, বেনজাইলিক কার্বোক্যাটায়ন, অ্যালাইল কার্বোক্যাটায়ন, টারসিয়ারি, সেকেন্ডারি এবং প্রাইমারি, তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজ বা সিম্পলি ভাবে মনে রাখবো যে বেনজাইলিক কার্বোক্যাটায়নটা কি হয়?
রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে এবং নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কি হয় বেনজাইলিক কার্বোক্যাটায়ন অ্যালাইলিক কার্বোক্যাটায়নের চাইতে বেশি হয়। এক্ষেত্রে এটা কি হয়, এটা হাইপার কনজুগেশন এবং নাম্বার অফ আলফা এই যত বেশি হবে তার থেকে বেশি স্টেবল অ্যালাইল কার্বোক্যাটায়নের চাইতে, ঠিক আছে। অ্যালাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি পজিটিভ চার্জটা শুধুমাত্র লোকালাইজড অবস্থায় দুটো কার্বনের মধ্যে থাকে, দুটো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, আর এটার চাইতে রেজোনেটিং স্ট্রাকচার কি সংখ্যা এটার বেশি, তাহলে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে সেই কার্বোক্যাটায়নটা কি হবে তত বেশি স্টেবল হবে। এই কারণে 2 এর থেকে 1 বেশি স্টেবল। এখন অ্যালাইল এবং টারসিয়ারির ক্ষেত্রে কি হবে, টারসিয়ারি বেশি হবে, 3টা বেশি হবে। শুধু এটুকুই জেনে রাখো তাহলেই হবে। তাহলে সিকোয়েন্সটা বা স্টেবিলিটির অর্ডারটা এটা হবে। তাহলে এস নন বিক্রিয়ার ক্ষেত্রে স্টেবিলিটি হচ্ছে এইটা। এরপরে হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি। লিভিং গ্রুপের প্রকৃতির ক্ষেত্রে কি হবে, লিভিং গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে CX এইখানে এই বন্ডটা থাকছে কার্বন হ্যালোজেন বন্ড। এবার এই হ্যালোজেনের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি, হ্যালোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা প্রথমত এখানে দেখতে পাবো CCl বন্ড, তারপরে কি হবে CBr বন্ড এবং CI বন্ড। তাহলে যে লিভিং গ্রুপটা যত ভালো লিভিং গ্রুপ হবে সেক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি তত তাড়াতাড়ি ফর্মেশন হবে। তাহলে এখানে দেখতে হবে যে সব থেকে ভালো লিভিং গ্রুপ করা যারা আকারে বড় হয়, যে সব কি হবে গ্রুপ আকারে বড় এবং পোলারাইজেবল, কি হবে আকারে যারা বড় হয় তাদের কি নেগেটিভ চার্জটা নিউক্লিয়াসের নিয়ন্ত্রণের বাইরে থাকে। ওই কারণে উপর থেকে নিচের দিকে নাম, এখানে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচের দিকে নামলে নাম্বার অফ সেল বাড়ছে এবং যে ইলেকট্রনটা বাড়ছে ইলেকট্রনটা কি হয় চারিদিকে ছড়িয়ে থাকে। তার ফলে কি হয় যে পজিটিভ চার্জ বা ক্যাটায়নটা তৈরি হবে, সেটা কি হবে নেগেটিভ চার্জের যে ইলেকট্রনটাকে সেটাকে কি পোলারাইজ করবে। পোলারাইজ করার ফলে কি হবে আকারে বড় এবং পোলারাইজেবল হবে। তারা ভালো লিভিং গ্রুপ হবে। তাহলে সব থেকে আকারে বড় কে আয়োডিন, তাহলে আয়োডিন তারপর ব্রোমিন তারপর ক্লোরিন। তাহলে লিভিং গ্রুপের অর্ডারটা কি হবে এখানে, তাহলে আকারে যদি বড় হয় তাহলে এই যে CI বন্ড এটা কি বন্ড হবে উইক বন্ড হবে। তাহলে উইক বন্ড হলে কি হবে সহজেই মানে যেটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটাকে আমরা বলি BDE বন্ধন বিয়োজন শক্তি, যার যত দুর্বল সেই লিভিং গ্রুপটা কি সহজেই বেরিয়ে যাবে। সহজেই বেরিয়ে যাওয়ার ফলে কি হবে কার্বোক্যাটায়নে বা কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি করবে। তাহলে লিভিং গ্রুপের হ্যালোজেন মৌলগুলি লিভিং গ্রুপের ক্রম কি হবে, হ্যালোজেন মৌলগুলি লিভিং গ্রুপের ক্রম হবে হ্যালোজেন মৌলগুলি লিভিং গ্রুপের ক্রম কি হবে CBr-Cl। তাহলে অ্যালকিল হ্যালাইডের অর্ডারটা কি হবে হ্যালাইডের ক্রম, অ্যালকিল হ্যালাইডের ক্রম হবে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড CH3 CI, তারপরে হবে CH3 3Cl, তারপর হবে কি CH3 সরি এটা Br হবে CCl। এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডগুলির লিভিং যদি লিভিং গ্রুপ দেওয়া থাকে তাহলে দেখতে হবে যে কোন লিভিং গ্রুপটা আকারে বড় সেই লিভিং গ্রুপটা দ্রুত বেরিয়ে গিয়ে আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা তত বেশি স্টেবল হবে। তাহলে এই ছিল অ্যালকিল হ্যালাইড বা লিভিং গ্রুপের প্রকৃতি। এরপরে আছে দ্রাবকের প্রকৃতি, নেচার অফ সলভেন্ট। এখানে কি ধরনের সলভেন্ট ইউজ করা হয়, পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করা হয়, পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করা হয়, পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয়। তাহলে পোলার প্রোটিক সলভেন্টটা কি, পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে H2O CH3OH CH3 CH2OH CH3 CH2OH, তারপর
CH3 COOH, এগুলোকে বলা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এগুলোকে কি বলা হচ্ছে? পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে পোলার প্রোটিক সলভেন্টের কাজটা কি? আমরা ওখানে SN1 বিক্রিয়ায় যেটা দেখতে পেলাম সেটা দেখতে পেলাম কি একটা নিউক্লিওফাইল আছে এবং একটা কার্বোক্যাটায়নের জেনারেশন হচ্ছে। তাহলে জল একটা পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে জলের যেটা নেগেটিভ পার্ট সেটা কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি প্রদান করবে, আর জলের যেটা হাইড্রোজেন সেটা নিউক্লিওফাইলের সাথে কি হবে? হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে আমরা এখানে সাপোজ নিউক্লিওফাইল হিসাবে KOH বা কিছু একটা নিয়েছি, সোডিয়াম সায়ানাইড নিচ্ছি, এটা একটা নিউক্লিওফাইল NaCN, তাহলে এটা কি হচ্ছে? Na প্লাস প্লাস CN মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যেখানে একটা Na প্লাস তৈরি হয়েছে আর এখানে CN মাইনাস তৈরি হয়েছে। তাহলে CN মাইনাস তো নিউক্লিওফাইল, এটা রিঅ্যাকশনের জন্য আমাকে কি করতে হবে? ফ্রি করতে হবে। তাহলে জলের যেটা অক্সিজেন সেটা কি হবে? এই ক্যাটায়নটাকে কি করবে? ক্যাপচার করবে কি হবে? দিয়ে সলভেশন করে দেবে, ক্যাপচার করে এটাকে সলভেটেড করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই Na প্লাস আয়ন যে ক্যাটায়নটা থাকবে সেটাকে কি করবে? এইভাবে সলভেটেড করে দেবে Na প্লাস। এবার কি হচ্ছে? প্লাসটা মাইনাসের সাথে OH তাহলে এখানে কি ক্যাটায়নটা সলভেটেড হয়ে গেল বা ক্যাপচার্ড হয়ে গেল। আর বিক্রিয়ার মাধ্যমে কি পড়ে আছে? লিভিং গ্রুপ পড়ে আছে। তাহলে লিভিং গ্রুপকে কি করবে? লিভিং গ্রুপ কি করবে? হাইড্রোজেন বন্ডিং করবে H এইভাবে পুরো জিনিসটাকে কি করে দেয়? সলভেটেড বা ক্যাপচার করে দেয়। তখন CN মাইনাস ফ্রি থাকে, তখন ওই কার্বোক্যাটায়নের সেন্টারে গিয়ে অ্যাটাক করে। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বো অ্যানায়নটা জেনারেট করবে বা যে নিউক্লিওফাইলটা জেনারেট করবে, সেই নিউক্লিওফাইলটা কি করবে? নিউক্লিওফাইলটা জেনারেট করার পরে, সরি ওখানে কার্বো অ্যানায়ন বলে ফেলেছি, এখানে যেটা হচ্ছে যে নিউক্লিওফাইলটা জেনারেট করবে সেই নিউক্লিওফাইলটা কি ফ্রি ফর রিঅ্যাকশন, এবং এনএটাকে কি করবে? এনএটাকে যেটা হচ্ছে যে পোলার প্রোটিক সলভেন্ট, এটাকে কি করবে? নেগেটিভ পার্ট যেটা সেটা কি করবে? সলভেটেড করে দেবে বা ক্যাপচার করবে। আর এখানে যে লিভিং গ্রুপ থাকবে সেই লিভিং গ্রুপের যেটা পজিটিভ পার্ট, হাইড্রোজেন পার্ট, সেটাকে কি করবে? সেটাকে ক্যাপচার করবে। তাহলে লিভিং গ্রুপ এবং কি হচ্ছে ক্যাটায়ন যেটা থাকছে মিডিয়ামে, কার্বোক্যাটায়ন নাই, যেটা হচ্ছে রিয়েজেন্টের ক্যাটায়ন, সেই রিয়েজেন্টের ক্যাটায়নকে কি করবে? সলভেটেড করে দেবে। এটাই ছিল বিষয়। এবার নেক্সট হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব SN1 বিক্রিয়া যেহেতু নিউক্লিওফাইলের উপর গাঢ়ত্বের উপর নির্ভর করে না এখানে, তাই ওটা রিঅ্যাকশন রেটে কোনো রকম প্রভাব বিস্তার করবে না। SN1 বিক্রিয়া নির্ভর করে না। SN1 বিক্রিয়া নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। ঠিক আছে, এটাই। এখানে আর সেরকম কোনো কনসেপ্ট বা কিছু নেই। নিউক্লিওফাইল এর গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? অ্যালকিল হ্যালাইড বা অ্যালকিল হ্যালাইডের যে হ্যালোজেন লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপ এলিমিনেশন হওয়ার পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেই কার্বোক্যাটায়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, এবার রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাস, এটা কিভাবে হবে? রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে আমি একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, সাপোজ CH3 CH3H CH2 Cl, এটাকে জলীয় KOH দেওয়া হয়েছে। জলীয় KOH দিয়ে বিক্রিয়া করালে কি হচ্ছে? প্রথমত লিভিং গ্রুপ অপসারিত হচ্ছে। লিভিং গ্রুপ অপসারিত হওয়ার ফলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা এটা। এখানে আমরা দেখতে পেলাম যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। এখন
কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট সেটাকেই বলা হয় যে যদি কার্বোক্যাটায়নের পসিবিলিটিস থাকে যে কার্বোক্যাটায়নটার মধ্যে কোনো গ্রুপকে যদি মাইগ্রেশন করায় ফ্রম ওয়ান কার্বন টু আনাদার কার্বন, তাহলে সেক্ষেত্রে যদি স্টেবিলিটি গেইন করে তাহলে সেটা করা যেতে পারে। এই ঘটনাটাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস। এখান থেকে হাইড্রোজেনটাকে এখানে শিফট করলাম, তাহলে কি হবে? এটা CH3 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা শিফট করলে ক্ষতি কি? এইটা যদি আমি এখান থেকে এখানে শিফট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা CH2CH3 হয়ে যাবে। তার মানে কি এর পাশে দুটো কার্বন থাকবে, মানে আমার দুটো পসিবিলিটিজই আমি দেখিয়ে দিচ্ছি। এটাও যদি শিফট করি তাহলে কি হবে? তাহলে এটা দুটো পসিবিলিটি যে আমার হচ্ছে মিথাইল শিফট, আর এখান থেকে এইটাকে বলবো আমরা হাইড্রাইড শিফট, H শিফট। তাহলে H শিফট হলে কি হচ্ছে CH3 CH3 CH3, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে CH3 CH2 CH3, এটা প্লাস। তাহলে এর পাশে কি আছে? দুটো কার্বন আছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আর এর পাশে কটা কার্বন আছে? 1 2 3, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? 3 ডিগ্রি বেশি স্টেবল। তাহলে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক হবে? এই 3 ডিগ্রিতে গিয়ে অ্যাটাক হবে, ঠিক আছে? নিউক্লিওফাইলটা 3 ডিগ্রিতে গিয়ে অ্যাটাক হবে। তাহলে প্রোডাক্ট আলটিমেট কি হবে? CH3 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 OH। তাহলে আলটিমেট আমার টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা মেন প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। এই ঘটনাটাকে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়। আরো অ্যাডভান্স লেভেলের অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো প্রবলেম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যে রিঅ্যারেঞ্জমেন্টটা এভাবে হয়। যদি দেখতে হবে তোমাকে যে কোন গ্রুপটা শিফট করে কি ধরনের কার্বোক্যাটায়ন আমি তৈরি করতে পারছি বা কি ধরনের কার্বোক্যাটায়ন আমি জেনারেট হচ্ছে, এবং কার্বোক্যাটায়নটা স্টেবল কিনা। যদি স্টেবল হয় তাহলে নিউক্লিওফাইল সেখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? এরপর হচ্ছে CH2 CHCl SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? সহজ বিক্রিয়া, SN1 বিক্রিয়ায় যে অংশগ্রহণটা করে সেই কার্বোক্যাটায়নটা স্টেবল কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা এই কার্বোক্যাটায়নটাকে যদি এখানে নিয়ে আলোচনা করি CH2 CHCl, তাহলে এটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল। তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? Cl মাইনাস হওয়ার ফলে এটা কি হচ্ছে? CH2 ডাবল বন্ড CH প্লাস। এই যে প্লাসটা, এই প্লাসটা কি? নট স্টেবল, যেহেতু রেজোনেন্স করতে পারছে না, যেহেতু রেজোনেন্স সম্ভব নয় সেহেতু এটা স্থায়ী নয়, ঠিক আছে? যেহেতু এটা রেজোনেন্স করতে পারবে না। যদি এই প্লাস চার্জ কোনো কনজুগেটেড বন্ড থাকতো দিয়ে রেজোনেন্স করতে পারতো তাহলে কিন্তু এটা স্থায়ী হয়ে যেত। এক্ষেত্রে আবার এটা ভিনাইল হলে, অ্যালাইল হলে এটা আবার স্টেবল হয়ে যেত, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়া কি? SN2 বিক্রিয়া হচ্ছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বায়োমলিকুলার রিঅ্যাকশনস। এটা কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে কি বলে? দ্বিআণবিক বিক্রিয়া। এটাকে কি বলে? দ্বিআণবিক বিক্রিয়া, ঠিক আছে? দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্বিআণবিক বিক্রিয়া, এটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বায়োমলিকুলার রিঅ্যাকশন বলবো। কি ধরনের রিঅ্যাকশন বলবো এটাকে আমরা? বায়োমলিকুলার রিঅ্যাকশন, বায়োমলিকুলার রিঅ্যাকশন। বায়োমলিকুলার বলার কারণ যে বিক্রিয়ক সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের গাঢ়ত্বের উপর এটা নির্ভর করে। কার উপর নির্ভর করে? সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের গাঢ়ত্বের উপর নির্ভর করে, উভয়ের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তাই এটা কি হচ্ছে? তাই এটা বায়োমলিকুলার রিঅ্যাকশনস হচ্ছে, ঠিক আছে? তাহলে SN2 স্ট্যান্ডস কি হচ্ছে? SN2 হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বায়োমলিকুলার রিঅ্যাকশন। এটাকে বাংলায় কি বলে এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বললাম। এরপরে যেটা হচ্ছে SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? এই বিক্রিয়া একটি মাত্র ধাপে সংঘটিত হয়, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। এটা কি? সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। লিভিং গ্রুপের অপসারণের পর নিউক্লিওফাইলের সংযোজন একই সাথে ঘটে। তাহলে লিভিং গ্রুপ
বেরিয়ে যাওয়ার সাথে সাথে নিউক্লিওফাইল, তার মানে এখানে শর্তটা হচ্ছে যে নিউক্লিওফাইল যদি কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে তাহলে লিভিং গ্রুপটা অপসারিত হবে। তাহলে লিভিং গ্রুপের অপসারণ এবং নিউক্লিওফাইলের সংযোজন এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস, এটা ঘটনাটা একই সাথে ঘটে। নিউক্লিওফাইলের আক্রমণ ব্যাক সাইড টু দ্য লিভিং গ্রুপ হয়, এটা নিউক্লিওফাইলটা যেখান দিয়ে কার্বনে অ্যাটাক করবে বা যার কার্বন নিউক্লিওফাইল যে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হবে সেটা কিন্তু ব্যাক সাইড টু দ্য লিভিং গ্রুপ মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। কত? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লিভিং গ্রুপের বিপরীতে হয়। বিক্রিয়াটি অস্থায়ী ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। SN1 কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে সম্পন্ন হয়, এটা একটা ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে সম্পন্ন হয়, সেটা হচ্ছে 5 মেম্বার একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। ঠিক আছে, 5 মেম্বার একটা ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে সম্ভব। ট্রানজিশন স্টেটটা কত? 5 মেম্বার, 5 মেম্বার ট্রানজিশন স্টেট, যেটাকে 5 সদস্য বিশিষ্ট হয়। ঠিক আছে, এবার রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি? আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিই, প্রথমত সি, Cl, তাহলে কি হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে দিয়ে একটা H ইথাইল অ্যালকোহল তৈরি হলো। তাহলে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে বা বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি? এই নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল, দিয়ে কি হলো? এখানে OH, এখানে Cl, এখানে H, এখানে H, এখানে H, এটাকে TS বলে। এটাকে কি বলে? TS বলে। 1 2 3 4 5, এটা 5 মেম্বার একটা TS। দে আলটিমেট প্রোডাক্টটা কি হচ্ছে? আলটিমেট প্রোডাক্টটা হচ্ছে C H H H OH। তাহলে আলটিমেট এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মেকানিজমটা, যেটা হচ্ছে ওয়ান স্টেপ সিঙ্গেল স্টেপ প্রসেস। এখানে কি যেহেতু নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট একই সাথে অংশগ্রহণ করছে তাহলে রেট অফ রিঅ্যাকশনটা কি হবে? রেট অফ রিঅ্যাকশনটা বায়োমলিকুলার বা SN2, ওই কারণে ওটাকে বলা হচ্ছে SN2 বা বায়োমলিকুলার রিঅ্যাকশন। ঠিক আছে, এবার তাহলে আমি এখানে রেট অফ রিঅ্যাকশনটা একবার লিখে দিই, যে রেট অফ রিঅ্যাকশনটা হচ্ছে রেট অফ reaction of SN2, তাহলে কি হচ্ছে K, এখানে অ্যালকিল হ্যালাইড CH3Br as well as নিউক্লিওফাইল OH মাইনাস দুটোর গাঢ়ত্বের উপর। তাহলে রেট অফ রিঅ্যাকশনটাকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, CH3OH, আবার এভাবেও লিখতে পারি আর SN2 সমান হচ্ছে K সমান হচ্ছে অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল, এই দুটোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম হবে, এখানটায় OH নিউক্লিওফাইল আর এখানটা হচ্ছে প্লাস Cl সরি C Cl,
এটা এখানে গিয়ে ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে, সেই ট্রানজিশন স্টেটটা কি? ট্রানজিশন স্টেটটা হচ্ছে এইরকম সি ও এইচ 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 এইচ, এটা হচ্ছে সিএল। এই ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে, দেন ফাইনাল প্রোডাক্ট ও এইচ সি এইচ এইচ এইচ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিক্রিয়া স্থানাঙ্ক, যেটাকে রিয়াকশন কোঅর্ডিনেট এবং ফ্রি এনার্জি ডায়াগ্রাম। আমরা ফ্রি এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেটের যে আমরা ট্রানজিশন এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম SN2 বিক্রিয়ার, সেটা ঠিক এরকম। মানে একটা নিউক্লিওফাইল একটা অ্যালকিল হ্যালাইডের সাথে যখন রিয়াকশন করছে, তখন কি হচ্ছে, সিসিএল বন্ডটা যখন ভাঙার উপক্রম হচ্ছে এবং নিউক্লিওফাইলের ওএইচটা যখন কার্বন সেন্টারে অ্যাটাক উপক্রম হচ্ছে, তখন এটা হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে। এনার্জি স্টেটে যেতে যেতে ম্যাক্সিমাম এই জায়গাটায় আসছে, এবং এই জায়গাটায় আসার ফলে কি হচ্ছে, একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। সেই 5 মেম্বার ট্রানজিশন স্টেটটা কি হচ্ছে, যখন ওএইচ বন্ড স্টেবল ফরমেশন হচ্ছে এবং সিএল বন্ড পুরোপুরি রূপে বেরিয়ে যাচ্ছে, তখন সেটা আবার তার এনার্জিকে রিলিজ করছে এবং একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করছে। তাহলে এটাই হচ্ছে ফ্রি এনার্জি ডায়াগ্রাম SN2 বিক্রিয়া। ঠিক আছে, এবার SN2 বিক্রিয়ার ব্যাক সাইড অ্যাটাকের কারণ কি? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাকের মূল কারণ হচ্ছে যে SN2 বিক্রিয়ায় ব্যাক সাইড অ্যাটাক করতে গেলে এর প্রথমে ডায়াগ্রামটা বুঝতে হবে। আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখলাম, যে ব্যাক সাইড অ্যাটাক এর মূল কারণ SN2 বিক্রিয়ায় একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হয়। এবার 5 মেম্বার ট্রানজিশন স্টেটটা তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, আলটিমেট 5 মেম্বার ট্রানজিশন স্টেটটা তৈরি হওয়ার ফলে কার্বনের যেটা একটা লিভিং গ্রুপ এইরকম, তারপরে একটা এদিকে একটা হাইড্রোজেন, আমি এভাবেই লিখে দিলাম, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবার যে লিভিং গ্রুপ, সেই লিভিং গ্রুপের একটা কি লোব আছে, এই পিকচারটাকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কার্বনের যে ভ্যাকান্ট অরবিটাল, আমরা কি জেনেছি যে ট্রানজিশন স্টেট তৈরি হয়, সেখানে 3টে বন্ড থাকে, তাই ওই ট্রানজিশন স্টেটের হাইব্রিডাইজেশন কি হবে, sp2। লিভিং গ্রুপটা যখন রিমুভ হয় কার্বনের সাথে যে বন্ডটা থাকে, তখন কি হয়, কার্বন এবং লিভিং গ্রুপের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা থাকে সেটার সাথে কি বন্ডিং অবস্থায় থাকে, আর কার্বনের অপর একটা পি অরবিটাল বা লোব যেটা ফ্রি থাকে। এবং নিউক্লিওফাইলটা যদি ওই দিক থেকে অ্যাটাক হয়, তাহলে কি হবে, লিভিং গ্রুপের সাথে কি হবে, নিউক্লিওফাইলের একটা রিপালশন হবে, বিকর্ষণ হবে, তখন সিস্টেমটা কি হয়ে যাবে, ডিস্টেবিলাইজ হয়ে যাবে, অস্থায়ী হয়ে যাবে। তাহলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে লিভিং গ্রুপের সাথে, লিভিং গ্রুপ এর সাথে নিউক্লিওফাইল এর স্টেরিক ক্রাউডিং, স্থান অভাবজনিত বাধা। ঠিক আছে, তাহলে লিভিং গ্রুপের সাথে নিউক্লিওফাইলের কি স্থান অভাবজনিত বাধা। তাহলে এই দিক থেকে যদি হয়, তাহলে পি লোবটা ফ্রি থাকছে, স্টেরিক ক্রাউডিং কম আছে, ওই কারণে কি হচ্ছে, ব্যাক সাইড টু দ্য লিভিং গ্রুপ বা নিউক্লিওফাইলটা অ্যাটাক হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস, স্টেরিক ক্রাউডিং বা স্থান অভাবজনিত বাধা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এইদিকে যদি গ্রুপগুলো বড় হয়ে যায়, তাহলে কিন্তু নিউক্লিওফাইলটা এদিকে অ্যাটাক করবে না। ওই কারণে বলা হচ্ছে যে নাম্বার অফ মিথাইল গ্রুপ কার্বন পরমাণুর উপর যত বেশি বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, যে আমার SN2 বিক্রিয়ার রেট অফ রিয়াকশনটা তত কমতে থাকবে। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে মূল যেটা ব্যাক সাইডের অ্যাটাকের মূল কারণ, সেটা হচ্ছে লিভিং গ্রুপ যে দিক থেকে থাকবে, সেই দিক থেকে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে, কি হবে, লিভিং গ্রুপের সাথে নিউক্লিওফিলের একটা স্থান অভাবজনিত বাধা বা রিপালশন ক্রিয়েট করবে। এটা হচ্ছে মূল কারণ। ওই কারণে নিউক্লিওফাইলটা কি হবে, ব্যাক সাইড অ্যাটাক করে। ঠিক আছে, এটা স্টিরিওকেমিস্ট্রি কি? স্টিরিওকেমিস্ট্রিটা হচ্ছে যে এর আগে আমরা SN1 বিক্রিয়া যেরকম পড়লাম, এক্ষেত্রেও SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে স্টিরিওকেমিস্ট্রিটা বা ত্রিমাত্রিক রসায়নটা জানতে হবে। একই রকম ভাবে কি করব, 4টে ডিফারেন্ট গ্রুপ নেব। ঠিক আছে, বিআর নিলাম, এইদিকে একটা নিউক্লিওফাইল। ঠিক আছে, এদিকে একটা নিউক্লিওফাইল। কি হবে, সাইমালটেনিয়াস ওয়েতে
নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে, ব্রোমিনটা খুলে যাবে। তাহলে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে সেই ট্রানজিশন স্টেটটা কিরকম তৈরি হবে, সি, এখানে ডি তৈরি হলো, এখানে CH3, এখানে H, OH, Br, ঠিক আছে, OH Br এটা তৈরি হয়েছে। এবার এক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এটা ইনভার্সন অফ কনফিগারেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইনভার্সন অফ কনফিগারেশন, মানে ব্রোমিনটা যেই দিকে ছিল ওএইচটা তার উল্টো দিকে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলছি ইনভার্সন অফ কনফিগারেশন। এটার আরেকটা যেটা হচ্ছে যে আমরা এটাকে বলতে পারি, আমরা বৃষ্টির সময় যখন ছাতা ধরি তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হলে কি হয়, ছাতাটা উল্টে যায়। তার মানে কি, ছাতাটা যখন এইভাবে থাকে তখন কি হয়, ঝড় বৃষ্টির সময় ছাতাটা পুরো উল্টো মুখ করে বা ছাতার যে উপরের পোর্শন বা সেটা উল্টো দিকে চলে যায়, এইটাকে আমরা ইনভার্সন অফ কনফিগারেশন বা আলাদা নামে যেটা জানতে পারি ওয়ার্ল্ডেন ইনভার্সন বলি। এটাকে ওয়ার্ল্ডেন ইনভার্সন কি বলি, ওয়ার্ল্ডেন ইনভার্সন, ঠিক আছে, ওয়ার্ল্ডেন ইনভার্সন বলি। তাহলে SN2 বিক্রিয়া কি দেখতে পাই, SN2 বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ইনভার্সন অফ কনফিগারেশন, কিন্তু SN1 বিক্রিয়া কি দেখতে পাচ্ছি, যে ইনভার্সন অ্যাজ ওয়েল অ্যাজ রিটেনশন, মানে ইনভার্সন এবং রিটেনশন দুটোই দেখতে পাই। ওখানে রেসিমাইজেশন অফ কনফিগারেশন ঘটে, আর এখানে শুধুমাত্র ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। শুধু এটুকু জানলেই হবে যে স্টিরিওকেমিস্ট্রি অফ SN2 রিঅ্যাকশনে কি হয়, একটা কাইরাল কার্বন বিশিষ্ট যদি কোনো কম্পাউন্ড নিই তাহলে তার যদি SN2 রিঅ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনভার্সন অফ কনফিগারেশন পাই, ঠিক আছে। আচ্ছা, SN2 বিক্রিয়ায় প্রভাব বিস্তারকারী বিষয় কি, SN2 বিক্রিয়ায় প্রভাব বিস্তারকারী বিষয়, এক্ষেত্রে আমরা সাবস্ট্রেট 1 নম্বরে জানবো, সাবস্ট্রেট 2 নম্বরে জানবো নিউক্লিওফাইল, 3 নম্বর লিভিং গ্রুপ, 4 নম্বরে সলভেন্ট। আমি লিখে দিলাম পরপর। তাহলে এই 4টে বিষয় সম্পর্কে আমরা জানবো, যে সাবস্ট্রেটের উপর কিভাবে করে, তারপর সলভেন্টের উপর কিভাবে, লিভিং গ্রুপের উপর কিভাবে, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর কিভাবে নির্ভর করে, ঠিক আছে। তো প্রথমে যেটা হচ্ছে যে সাবস্ট্রেট, আমরা SN1 বিক্রিয়ায় জেনেছি যে কার্বোক্যাটায়নের মধ্যে কার্বোক্যাটায়নের গঠনের ফলে ফরমেশন হয়, তাই ওটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে SN1 বিক্রিয়ার হার তত বেশি হবে। এক্ষেত্রে কিন্তু যেহেতু 5 মেম্বার একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এক্ষেত্রে কোনো কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে না, তাই SN1 বিক্রিয়ার যেটা অর্ডার তার রিভার্স অর্ডারটা এক্ষেত্রে ফলো করবে। তাহলে সাবস্ট্রেটের গঠন কি হতে হবে, সাবস্ট্রেটের গঠন যদি হয় আমার অ্যালকিল হ্যালাইডটা যদি CH3Cl হয়, তারপরে CH2Cl হয়, তারপরে এক্ষেত্রে CH3C, CH3HCl এবং CH3C, CH3Cl, এটা যদি হয় তাহলে এক্ষেত্রে 1, এটা 2, এটা 3, এটা 4। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টে বড় বড় বাল্কি গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপ, স্টেরিক ক্রাউডিং বেশি। তাহলে এক্ষেত্রে কি নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে না। তাহলে কি হবে, এই 3টে মিথাইল গ্রুপ কি হবে, চিপে চাপ দিয়ে নিউক্লিওফাইলটাকে বাইরে বার করে দেবে। তাহলে এখানে অ্যাভেলেবিলিটি কম, জায়গার স্পেসের অ্যাভেলেবিলিটিটা কম, তাই কি হবে, নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করতে পারবে না। ওই কারণে SN2 বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন সবচাইতে কম। এক্ষেত্রে কি হবে, তুলনামূলকভাবে একটা মিথাইল গ্রুপ কম হয়েছে, এর তুলনায় রেট অফ রিঅ্যাকশন কিছুটা বাড়বে, যেহেতু এখানে দুটো মাত্র মিথাইল গ্রুপ রয়েছে, এখানে শুধুমাত্র কি একটা মিথাইল গ্রুপ রয়েছে, এই কার্বনে কি রয়েছে, একটা মিথাইল গ্রুপ রয়েছে, এর তুলনায় রিঅ্যাকশন রেট কিছুটা বাড়বে। আর এখানে যেহেতু কোনো মিথাইল গ্রুপ নেই, এখানে অ্যাভেলেবল স্পেস রয়েছে, ফ্রি রয়েছে, তাই নিউক্লিওফাইলটাকে সহজে অ্যাটাক করতে পারবে। ওই কারণে সাবস্ট্রেটের গঠনটা কি হতে হবে, স্টেরিক ক্রাউডিং বা
কি হবে, মিথাইল গ্রুপের সংখ্যা, কার্বন পরমাণুতে মিথাইল গ্রুপের সংখ্যা যত কম থাকবে, কার্বন পরমাণুতে আকারে বড় গ্রুপের সংখ্যা যত কম থাকবে, রেট অফ রিঅ্যাকশন তত বাড়বে। তাহলে বিক্রিয়ার হারটা কি হবে, অর্ডার, ক্রমটা কি হবে, ক্রমটা হবে 1 2 3 4। এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডে SN2 বিক্রিয়ার হার, SN2 অর্ডার, SN2 বিক্রিয়ার অর্ডারটা এটা হবে। ঠিক আছে, কোনটা আগে বিক্রিয়া অংশগ্রহণ হবে। তাহলে সাবস্ট্রেটের গঠনের উপর এইভাবে নির্ভর করে। ঠিক আছে, এবার হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি। লিভিং গ্রুপটা কি হবে, লিভিং গ্রুপের প্রকৃতি যেখানে আগের মতোই SN1 বিক্রিয়ার মতোই, যে আমার লিভিং গ্রুপটা যদি এরকম হয়, আমি একটা অ্যালকিল হ্যালাইড লিখছি তাহলে সহজ হবে, CH3Cl CH3Br CH3I। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আইটা আকারে বড়, তাহলে সেটা বড়, খুব ভালো লিভিং গ্রুপ। তাহলে কি, লিভিং গ্রুপ যত সহজ হবে নিউক্লিওফাইল তত দ্রুত ওখানে অ্যাটাক করবে। তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার সাথে সাথে নিউক্লিওফাইল যুক্ত হতে পারবে। তাহলে লিভিং গ্রুপটা কি, যেটা ইজিলি পোলারাইজেবল হবে, খুব সহজে পোলারাইজ করতে পারবে সেটা। তাহলে এটা ইজিলি পোলারাইজেবল, যেহেতু এটা আকারে বড়, তাই এই লিভিং গ্রুপটার ক্রম হবে এটা। তাহলে অ্যালকিল লিভিং গ্রুপ, এখানে লিভিং গ্রুপের ক্রম আমরা দেখছি, এর ক্ষেত্রে BDE যার কম, তাহলে BD বন্ডন ডিসোসিয়েশন এনার্জি যার কম, BDE এর মান যার কম হবে, সেক্ষেত্রে সেই হ্যালোজেন পরমাণু, সেক্ষেত্রে সেই CX বন্ধন, CX বন্ধন কত দুর্বল হবে। ঠিক আছে, তাই এক্ষেত্রে ক্রম হবে, অর্ডার বা ক্রম হবে, অর্ডার বা ক্রম হবে কি, CH3Br CH3I হবে, এটা Br CH3Cl, এটা হচ্ছে। তাহলে লিভিং, এবার অর্ডার বা ক্রম এটা। এবার লিভিং গ্রুপের অর্ডারটা কি হবে, IBrCl, যারা আকারে যত বেশি বড় হবে তারা পোলারাইজেবল হবে এবং তারা গুড লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। 26 হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবক আমরা কি ধরনের ইউজ করব, এখানে আমরা দ্রাবক শুধু একটা ছোট্ট কথা মনে রাখলেই হবে, যে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করতাম SN1 রিঅ্যাকশনে, SN2 রিঅ্যাকশন আমরা করব নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করব। তাহলে নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কোনগুলো, এক্সাম্পল হচ্ছে DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, ডাইমিথাইল সালফক্সাইড, তারপর NMF, NN ডাইমিথাইল ফরমামাইড, তারপরে অ্যাসিটোন, এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কি সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এই সলভেন্ট গুলোকে আমরা ইউজ করি। এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি করে, যেহেতু এই বিক্রিয়ায় নিউক্লিওফাইলকে ফ্রি রাখার প্রয়োজন হয়, তাহলে এইটাকে কি করে, ডিএমএসও বা ডাইমিথাইল সালফক্সাইড কি করে, যে নিউক্লিওফাইলটাকে রিঅ্যাকশনের জন্য ফ্রি করে দেয়, লিভিং গ্রুপটাকে কি করে দেয়, ক্যাপচার করে দেয়। তার ফলে কি হয়, রিঅ্যাকশনটা খুব ইজি হয়, দ্রুত হয় এবং সহজ হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। SN1 বিক্রিয়ায় নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে, SN1 বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন তত ভালো হবে।
তাহলে এটা যেহেতু নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে সমানুপাতিক হারে, তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশনে কি দেখলাম, K ইজ ইকুয়াল টু অ্যালকিল হ্যালাইড, আর এটা হচ্ছে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। তাহলে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে SN1 রিঅ্যাকশন রেট তত বেশি হবে বা তত ভালো হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি R প্রপোর্শনাল টু কি, নিউক্লিওফাইল। যদি অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্বকে স্থির রাখা হয় তাহলে আমরা দেখতে পাবো যে এটা সমানুপাতে নির্ভর করছে। তাহলে রেট অফ নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন যত বাড়াবো SN2 বিক্রিয়ার হার তত বাড়বে। সরি, এর আগে মনে হয় SN1 বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের সাথে কিসে নির্ভর করে, সমানুপাতিক হারে নির্ভর করে। তাই SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বাড়ানো হবে SN2 বিক্রিয়ার হার তত বাড়বে। তাহলে নিউক্লিওফাইলের হার এ হচ্ছে বিক্রিয়া। এবার কতগুলো নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ক্রম আমি লিখে দিচ্ছি তোমাদের, সেগুলো তোমরা লিখে নিবে। যেমন 1 নম্বরে হ্যালোজেনের ক্ষেত্রে I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস। 2 নম্বরে হবে CH3NH2, CH3 মাইনাস, NH2, তারপরে OH এটসেট্রা। আচ্ছা, Fটা এখানে হবে না, Fটা এখানে করো, Fটা আরো পরে হবে। তাহলে এই যে এই ক্রমটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই ছিল SN1 এবং SN2 বিক্রিয়ার সম্পর্কে তোমাদের একটা প্রাইমারি বা সাধারণ কনসেপ্ট। এর ডিটেলস জানার জন্য তোমাদের পরবর্তী আরো যে হাইড্রোকার্বনের চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে কিছু বিক্রিয়া রয়েছে, এগুলো সেখানে আমরা আরো ডিটেলসে জানবো। আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই, আগামীতে তোমাদের আবার দেখা হবে। এই পর্যন্ত তোমাদের সবাইকে তোমাদের সবার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।